মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের মাঝে আসছি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অপারেশন কিলো ফ্লাইটের অন্যতম নায়ক বীর উত্তম ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদকে নিয়ে। কল রাশেকের এই পর্বে আলাপ হবে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আত্মপরিচয়, বাংলাদেশের সত্য নিয়ে। আসসালামু আলাইকুম। আমি আবারও আজকে কল রাশেকের চতুর্থ পর্বে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। উষ্ণ স্বাগত সকলের জন্যে। আজকের এই অনুষ্ঠানটা আমি মনে করি আমাদের সকলের জন্য খুব বিশেষ, এবং অবশ্যই কল রাশেকের ইনশাল্লাহ আরও অনেক অনুষ্ঠান হবে, কিন্তু এই অনুষ্ঠানটার উচ্চতা এটা সবসময় স্বতন্ত্র একটা জায়গায় থাকবে, এবং এটা একটা অতুলনীয় ঐতিহাসিক অনুষ্ঠান বলেই আমরা মনে করতে চাই। কারণ আজকে আমার সাথে আছেন বাংলাদেশের সূর্য সন্তান, বীর সেনানী, বীর উত্তম ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ, যিনি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বরের যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ, যা আসলে হাজার বছরের বাঙালির মুক্তির আকুতির একটি বহিঃপ্রকাশ মাত্র, সেই যুদ্ধে তিনি অকুতভয় লড়াকু সৈনিকের মতো অপারেশন কিলো ফ্লাইটের অন্যতম একজন নায়ক ছিলেন। স্যার, আপনি আজকে অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন, আপনি এসেছেন, এর জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনাকে স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমাকে এরকম একটা গুরুত্বপূর্ণ ডিসকাশনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আমি একজন এয়ারলাইন পাইলট ছিলাম 1968 সালে। এর কিছুদিন পরে বঙ্গবন্ধু 6 দফা আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলনটা আমরা দেখে আমাদের মানসিকতা কিন্তু বদলে গেল। স্বাধীন এটা বাঙালি হিসাবে কিভাবে আত্মসম্মান, আত্মমর্যাদা নিয়ে চলতে হয়, সেইগুলো আমাদের মনের ভিতরে চলে আসলো। তো বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলনের পরে আমাদের ভাবনা হলো যে বাঙালিরা স্বাধীন হওয়া ছাড়া কোনো উপায়ান্তর নাই। তাই স্যার? 6 দফা তো 1966 সালে হলো স্যার। তারপরে ওই যে আপনার 1970-এর শেষের দিকে একটা বিরাট ঝড় হয় বাংলাদেশে। পাকিস্তানিরা তো আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করতো সবসময়। তখন বিদেশি অনেক সরকার তাদের সাহায্য পাঠাচ্ছিল বাংলাদেশে, কিন্তু পাকিস্তান থেকে কোনো সাহায্য আসছিল না। তাই এগুলো আমাদের মনের ভিতরে গেঁথে গেছে। ওই সময় কি স্যার আপনি অলরেডি এয়ারলাইনে, পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইনে বেসামরিক, মানে পাকিস্তানি পিআইএতে ছিলেন? পিআইয়ের পাইলট ছিলাম। তখন ওই ঝড়ের পরে যখন আমরা পাকিস্তানের সাহায্য পেলাম না, তখন আমাদের মানসিক প্রতিক্রিয়া অন্যরকম হয়ে গেল। আমরা স্বাধীন বাংলাদেশ তখনও ভাবছিলাম না, কিন্তু আমরা যে থাকতে পারবো না পাকিস্তানের সঙ্গে, সেই ভাবনাটা চলে এসেছিল। এরপরে এলো 1971 সাল। 71 সালে যখন বঙ্গবন্ধু সংসদ অধিবেশন শুরু করবেন, তখন ইয়াহিয়া খান
সে সংসদ অধিবেশনটাকে বন্ধ করে দিল। এটারও একটা বিরাট প্রতিক্রিয়া হয় ঢাকার মানুষের ভিতরে। সেটা আমাদের মনেও লাগে। তো বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম 5ই মার্চ 1971। তার সঙ্গে আলাপ করতে করতে বঙ্গবন্ধু আমাকে তার ঘরের এক জায়গায় নিয়ে গেল যেখানে কেউ উপস্থিত ছিল না। শুধু আমাকে একটা কথাই বললেন উনি, যে তোদের দেশ স্বাধীন হয়ে যাবে। স্যার এটা 5ই মার্চ 1971 তিনি আপনাকে বললেন। 1971। আমার স্যার একটা প্রশ্ন আছে, বলেন। আপনি কিন্তু বেয়াদবি নেবেন না স্যার, কারণ আমি অনেক কিছু জানি না। না না, আমি তো আপনার অনুজ বলতে অনুজ, মানে ঠিক। অনুজ পেরিয়ে আরো অনুজ, তাই না? হ্যাঁ। স্যার 5ই মার্চ ওনার কাছে আপনি গেলেন, কোন সূত্রে গেলেন স্যার? এটা কিভাবে জিনিসটা তৈরি হলো? এরা বাঙালি পাইলটরা তখন ওই পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের জন্য ভাবছিল ভিন্ন ধারা, যেরকম একটা আলাদা এয়ারলাইন বাঙালিদের জন্য করা যায় কিনা, ওকে ওকে। এইসব সমস্যা নিয়ে। কিন্তু বঙ্গবন্ধুর বাসায় যখন আমরা পৌঁছলাম, উনি সব কথাগুলো শুনল। আমাকে এক জায়গায় আলাদা একটু ডেকে নিয়ে বলল, তোদের দেশ স্বাধীন হয়ে যাবে। এটা একটা বিরাট পাওনা এবং আমার মানসিক শক্তি বাড়িয়ে দিল। এরপরে 7ই মার্চের বক্তৃতায় রেস করছে উনি করলেন, সেটাতে বাঙালিদের ভবিষ্যতে কিভাবে চলতে হবে, কিভাবে পরিকল্পনা করতে হবে, সব কিছু বলে দিলেন। সেই থেকে আমরা স্বাধীন বাংলাদেশের চিন্তাধারা নিয়ে চলছিলাম। আর যেহেতু আমি তখন বৈমানিক ছিলাম, আমি দেখতাম প্রতিদিন যত পেয়ার ফ্লাইট পাকিস্তান থেকে আসতো ঢাকাতে, সব আর্মি অফিসার্সরা আসতো, সব সিভিলিয়ান ড্রেসে, যাতে ঢাকার বাঙালিরা বুঝতে না পারে। ওটা বিল্ড আপ করা শুরু করলো না স্যার? বিল্ড আপ শুরু করলো। এই কথাগুলো বঙ্গবন্ধুকে গিয়ে বলেছিলাম, যে ওরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে একটা ভয়ঙ্কর কিছু ঘটাবার জন্যে। উনি শুনলেন। স্যার আপনার বয়স তখন কত স্যার? আমি তখন কত 21-22 বছর হব। বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু, হ্যাঁ। বঙ্গবন্ধুর সাথে 21 বছর বয়সের একজন বেসামরিক বিমান চলাচলের পাইলটের যোগাযোগ আছে। হ্যাঁ। দেশ তো এমনি স্বাধীন হয়নি স্যার, না, সকলের সাথে তার যোগাযোগ ছিল। উনি দেশের মানুষকে খুব ভালোবাসত। আমরা ছিলাম প্রফেশনাল, চাকরিজীবী। তো বঙ্গবন্ধুর কথা সবসময় মনে পড়তো। আর এদিকে পাকিস্তানের প্রিপারেশনসগুলো আমরা দেখছিলাম। 25 তারিখ বিকেলে ইয়াহিয়া খান এসেছিলেন বাংলাদেশে, ভুট্টো এসেছিল। তারা কোনো ফলপ্রসূ আলাপ করেনি বাঙালিদের সাথে বঙ্গবন্ধুর সঙ্গে। না করে উনি চলে গেলেন, নির্দেশনা দিয়ে গেলেন হত্যাকাণ্ডের। কিন্তু ঢাকার লোকের আমি বুঝি না তারা কিভাবে যেন বুঝতে পারে, সব অনুভব করতে পারে। ঢাকার রাস্তাঘাট সব খালি হয়ে গেল, সাধারণ জনগণ রাস্তা ব্লক করে দিচ্ছে যাতে গাড়ি চলাচল না করতে পারে। তখন বঙ্গবন্ধুর বাসায় গেলাম আমরা, সন্ধ্যা 7টা বাজে, তাকে জানাবার জন্য যে ইয়াহিয়া খান বাংলাদেশ ইস্ট পাকিস্তান ছেড়ে চলে গেলেন পাকিস্তানে। তারপরে
ওনার বাসার থেকে যখন ফিরে আসলাম, তখন থমথমে চারিদিক থমথম করছে। এরপরে পাকিস্তানে শুরু করলো তাদের হত্যাকাণ্ড। রাজারবাগে শুরু হলো প্রথম, সারা ঢাকায় গুলিগালার আওয়াজ, মানুষের চিৎকার। এর মাঝে আবার জয় বাংলাও আমরা শুনতে পাচ্ছি মানুষের, যে আপনি তখন ঢাকা স্টেশন, ঢাকায় ওই দিন কোনো ফ্লাইট নাই। না না না, তখন আমাদের ফ্লাইট না, আমাদের বাঙালি পাইলটদেরকে বিমানবন্দরে ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ স্যার। হ্যাঁ, আপনি ঢাকায় তখন কোথায় থাকতেন স্যার? আমি থাকতাম আসাদ গেটে থাকতাম, আমি আসাদ গেটে একেবারে ধানমন্ডি 32 নম্বরের হ্যাঁ কাছে। হ্যাঁ, ওই কাছে। তো ওইখান থেকে হত্যাকাণ্ডগুলো দেখছি, তখন ওই বঙ্গবন্ধুর কথা মনে পড়ে গেল। সিদ্ধান্ত হয়ে গেল আমরা মুক্তিযুদ্ধে যাব। 27 তারিখে কারফিউ উইথড্র হলো কয়েক ঘন্টার জন্যে। তখন আমার মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমার নানা বাড়ি হলো ঢাকার কাছে বিক্রমপুরে, রাইট। রাইপাড়া বলে একটা গ্রাম আছে, সেখানটাতে তাদের ওখানে রেখে আমি আর আমার এক ভগ্নিপতি, উনি ছিলেন সিভিল এভিয়েশনের এয়ার ট্রাফিক কন্ট্রোলার, কিন্তু উনিও বাঙালি বলে চাকরি করতে পারেনি। আমরা দুইজন রওনা হলাম। সে দোহারের নানা বাড়ির থেকে হেঁটে পদ্মার পাড়ে গেলাম, পদ্মা নদী পার হলাম, নৌকো করে ফরিদপুর গেলাম। এটা কত তারিখ স্যার? 27। এটা হলো 28 তারিখ। 28 স্যার কোনো মানে আপনারা যে যুদ্ধে যাবেন ঠিক করলেন, এই যে স্যার আপনি আপনার ভগ্নিপতিকে নিয়ে 28 তারিখে রওনা দিলেন। আই এম সরি স্যার, না, না, আমি না, এটা জানা না, দরকার। আই ঠিক, নিড টু ঠিক। ডাইসেক্ট, আমাকে একটা ব্যবচ্ছেদ করতেই হবে। এই জন্যে এই যে সিদ্ধান্তগুলো নিলেন স্যার, হ্যাঁ, কেউ কি বললো সিদ্ধান্ত নিতে, না নিজেরা নিলেন? না, নিজেরা নিলাম। কারণটা হলো পাকিস্তানিদের নিষ্ঠুরতাগুলো আমরা দেখলাম 25 তারিখ রাত্রের থেকে। কোনো রেডিও ঘোষণা, রেডিও ঘোষণা এর কারণে নিলেন বা শুনেছেন বা কিছু? না না, এটা আমরা নিজেদের, কারণ আমরা পাকিস্তানিদের প্রস্তুতিগুলো দেখছিলাম, ওর আর যে আরও ভয়ঙ্কর হবে সেটাও বুঝতে পারছিলাম। তো ওগুলোর প্রতিরোধ করতে গেলে আমাদের মুক্তিযুদ্ধে যেতেই হবে। স্যার, যদি আপনার যুদ্ধের অংশগ্রহণের যে ঘটনা, এই যেমন সত্য, যুদ্ধে যাওয়ার পিছনে যে তাড়নার জায়গাগুলো সেগুলো সত্য, সেখানে বঙ্গবন্ধু, পশ্চিম পাকিস্তানি সেনা, তাদের নির্মম হত্যাকাণ্ড, এগুলো যেমন ছিল যেটা আপনি বললেন, হ্যাঁ, বাংলাদেশের আমাদের নতুন প্রজন্মকে অনেক সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। মানে আপনার কাছে অকপট বাস্তবতা শুনতে চাই, যে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা কি কারো ডাকে? না, নিজস্ব সিদ্ধান্ত। কারণটা হলো আমাদের দেশের মানুষও তো সবাই মুক্তিযুদ্ধে যোগদান করেছিল, তারা সাপোর্টটা করত, ওদেরকে কেউ শিখিয়ে দেয়নি। তারা অবস্থার পরিপ্রেক্ষিতে নিজে সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ গ্রামের মানুষ পর্যন্ত। আমরা সেই হিসাবেই, আর আমরা কিছু পাকিস্তানিদের এই পরিকল্পনাগুলো জানতাম, সেগুলো বঙ্গবন্ধুকে বলেছিলাম, এবং এগুলো যে আরও খারাপ অবস্থায় যাবে সেটা আমরা বুঝতে পারছিলাম। সেই জন্যে আমাদের সিদ্ধান্ত যে মুক্তিযুদ্ধে যেতেই হবে। এই দেশ স্বাধীন না করলে বাঙালিরা টিকতে পারবে না। এই তখন ফরিদপুর হয়ে আমরা রাজবাড়ি গেলাম, রাজবাড়ির থেকে কুষ্টিয়া হয়ে যাচ্ছি। ইতিমধ্যে চুয়াডাঙ্গায় কাছে পাকিস্তানিরা বিমান বাহিনীকে দিয়ে কিছু ধ্বংসাত্মক কার্যকলাপ চালালো। চালালো যে তখন
ইন্ডিয়ার থেকে অনেক সাংবাদিকরা এসেছিল ওইগুলো দেখার জন্যে। সেইখানে আমাদের সাথে পরিচয়। তখন তারা আমাদের ইনভাইট করলো যে তোমরা আমাদের সাথেই চলো কলকাতায়। কলকাতায় গেলাম। এখন ওই জার্নালিস্টদের থ্রুতে সবাই জেনে ফেলেছে যে পিএর একজন বৈমানিক এসছে। তখন সবাই আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলো। তার ভিতরে ইন্ডিয়ান স্টেটসম্যান এবং বিভিন্ন পত্রপত্রিকার জার্নালিস্টরা। ইন্ডিয়ান স্টেটসম্যানে আমার ঘটনাগুলা ফ্ল্যাশ করে দিল যে পিআইয়ের এক বৈমানিক, উনি ক্রস করে এসেছেন, মুক্তিযুদ্ধে যোগদান করবেন। সেটা স্টেটসম্যান পত্রিকায় উঠে গেল। সেই পেপারটা পাকিস্তান এম্বাসি কাঠমান্ডুর থেকে ঢাকায় পাঠালো। ওই ভিত্তিতে আমার বাড়ি অ্যাটাক হয়, পাকিস্তান আর্মি। আসাদ গেটে বাড়ি। হ্যাঁ, তারপরে অ্যাটাক হয়। বাড়িতে আপনি তো আপনার ভগ্নিপতিকে নিয়ে চলে আসেন। আমি তো চলে গেছি। আর আপনার আব্বু আম্মু ওদের তো বিক্রমপুরে রেখে গেছি। রেখে গেছেন। ওইখানে আমার এক মেজো ভাই ছিল, তাকে অত্যাচার করলো, করে তাকে হত্যা করেনি, কিন্তু সেন্ট্রাল জেলে আটকে রেখেছিল। আপনার মেজো ভাইয়ের নাম? মুমিন আহমেদ। তো আমি যখন 16 তারিখে ফিরলাম, 17 তারিখ মর্নিংয়ে আমি ওই সেন্ট্রাল জেলে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে, মা বাবার উনি কাছে। কি জীবিত আছেন এখন? না, উনি জীবিত নেই। সরি। তো এইভাবে চলা শুরু করলো। তখন আমাদের একটা পরিকল্পনা ছিল, সিলেটে শাহজি বাজার বলে একটা জায়গা আছে, সেখান থেকে গ্যাস টারবাইনে ঢাকার ইলেকট্রিক সাপ্লাইগুলো করা হয়। ওই শাহজি বাজারের ওই গ্যাস টারবাইনটাকে ধ্বংস করার জন্য আমি কলকাতার থেকে আগরতলা গেলাম। আর ওই যে জার্নালিস্টদের, ইন্ডিয়ান জার্নালিস্টের সাথে আমার পরিচয় হয়েছিল, তারা আবার আগরতলায় অমৃত বাজার যুগান্তরের যে জার্নালিস্ট আছে। স্যার আপনি ধ্বংস করবেন কিভাবে স্যার? আপনি তো বেসামরিক বিমান চালান। প্রস্তুতি নিতে হবে। আপনি তো প্রশিক্ষণ নাই স্যার, কিভাবে অস্ত্র চালান? প্রশিক্ষণ নাই, তখন প্রস্তুতি নিতে হবে। সেই জন্যেই ইন্ডিয়ান ভয় লাগে নাই স্যার চিন্তা করতে? আমাদের মৃত্যু ভয় ছিল না। পাকিস্তানে মানে আমাদের বললেন আপনি, আপনার নাম আর আমার ভগ্নিপতি। হ্যাঁ, তো স্যার ভয় ছিল না? মানে ভয় ভয় থাকে না কখন? যখন কোনো কিছু ভালোবাসেন। পাকিস্তানিরা যেইভাবে অত্যাচার করছিল আমাদের জাতির উপরে, বাঙালি জাতির উপরে, তখন ভয় আমাদের জীবন ভয় ছিল না। তখন পাকিস্তানিদের কিভাবে আমরা এই বাংলাদেশের মাটি থেকে সরাবো, সেইটাই একমাত্র চিন্তাধারা। সেই জন্যেই আমাদের মুক্তিযুদ্ধে যাওয়া। তো আমি গেলাম আগরতলায়। প্রেমটা কোথায় স্যার? প্রেমটা কোথায়? প্রেম ভালোবাসাটা কোথায় স্যার? ভালোবাসা বাঙালিদের প্রতি ভালোবাসা, বাঙালি জাতির প্রতি ভালোবাসা। তাদেরকে রক্ষা করতে হবে নিষ্ঠুর পাকিস্তানিদের হাত থেকে, সেইটাই একমাত্র আশা আমাদের। তো আগরতলা গিয়ে ওই অনিল ভট্টাচার্য, অমৃত বাজার যুগান্তরের যে জার্নালিস্ট, তার সঙ্গে দেখা করলাম। উনি বলল, তোমরা এখন কি করবা? আমি বললাম, আমি যে কারণে এসছি, এটা ওই শাহজি বাজারের যে ইলেকট্রিক্যাল টারবাইন ইনস্টলেশন আছে, এটা উড়াবার জন্যে। তো উনি তখন বলল, ওইখান থেকে তো আমার কাছে কয়েকটা ইঞ্জিনিয়ার এসেছিল, ওদের ডাক দিই আমি। আপনারা ডাকেন।
ওদের ডাক দিল। একটা ছেলের নাম ইঞ্জিনিয়ার, ডাক নাম পুতুল। পুতুল। তো ওকে অনিল ভট্টাচার্য বলল যে এই এই যে প্ল্যানটা উড়োবার জন্য ও আসছে, এটা কি করণীয়? বলে যে ওইটা আমরা বন্ধ করে দিয়ে আসছি। অর্থাৎ আমাকে আর তখন ওইখানে আর যাওয়ার প্রয়োজন পড়ল না। ইতিমধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট ফর্ম করলো। এমআর সিদ্দিকী এমপি চিটাগংয়ের, ওনারা ছিলেন জেনারেল। বাংলাদেশ গভর্নমেন্ট ফোন করলো, একটু ব্যাপারটা বুঝিয়ে বলবেন একটু? ওই সরকারের একটা অফিস করা হলো, অফিস নিল, এবং তার ভিতরে আওয়ামী লীগের এমপি জেনারেল ওসমানী ছিলেন ওইখানে। আচ্ছা আচ্ছা। ওনারা ছিলেন। তখন ওনাদের সাথে কথা বলতে বলতে আমি তখন বাংলাদেশ গভর্নমেন্টকে বিভিন্ন প্রকারের সাহায্য করে থাকি, তা দৌড়দৌড়ি করি। তখন আমার ওই বায়াফ্রার ঘটনাটা মনে হলো। তখন এমআর সিদ্দিকী এমপি সাহেবকে আমি বললাম যে আমাদের এরকম একটা চিন্তাধারা। তো উনি বলল যে এটা আমাদের। স্যার সরি সরি, উনি তখন আপনার সাথে কলকাতায়? না না, এটা আগরতলায় বাংলাদেশ অফিসে। বায়োফ্রার ঘটনাটা কি স্যার একটু বলেন স্যার? বায়োফ্রার ঘটনাটা হলো, বায়োফ্রা আমি জানি না স্যার। ওইখানে আফ্রিকার একটা স্টেট এটা। ওকে ওদের সাথে নাইজেরিয়ার যোগাযোগ ভালো ছিল না। ওকে স্যার। ওইখানে কিছু বিদেশি পাইলট ছিল। এক পাইলট ছোট্ট একটা প্লেন নিয়ে ওইখান থেকে নাইজেরিয়ার MiG-17 যুদ্ধজাহাজগুলো ধ্বংস করেছিল। কীভাবে স্যার? তার এই ছোট যে প্লেনটা ছিল ওইটা থেকে সে রকেট পট সেট করেছিল, মেশিন গান, বম্বস, এগুলো দিয়ে সে একা নিয়ে গিয়েছিল নাইজেরিয়ায়। নাইজেরিয়ার এয়ারপোর্টে গিয়ে ওই পুরো প্রায় 12টার উপরে MiG-17 ধ্বংস করে চলে এসেছে। বলেন কি স্যার? হ্যাঁ। আর এই পাইলট, বায়োফ্রার যে পাইলটের কথা বললেন, সে কি বায়োফ্রার পাইলট ছিল না অন্য কোনো দেশ? না, সুইডিশ ছিল। সুইডিশ পাইলট। তো আমরা এই চিন্তাধারাটা ভারত সরকারকে বললাম যে আমাদের এরকম ছোট ছোট প্লেন দাও, আমরা যাতে বাংলাদেশের মাঠে নামতে পারে, পানিতে নামতে পারে, আমরা যাতে পাকিস্তানি পজিশনসগুলোকে আক্রমণ করতে পারি। ওরা তখন বলল যে এটা আমরা সিদ্ধান্ত দিতে পারবো না, এটা দিল্লির থেকে আসতে হবে। তখন ওরা প্রিপারেশন নিচ্ছে আমরা দিল্লি যাবার জন্য। ইতিমধ্যে আর একটা ঘটনা ঘটে গেল। আমি যে বাসায় আশ্রয় নিয়েছিলাম, ডক্টর সুজিতদের বাড়ি, তার বাড়িতে আসতেন মেজর জিয়া, মেজর খালেদ মোশাররফ, আচ্ছা, মেজর নুরুল ইসলাম শিশু, ওরা আসতেন। তো দেখা হতো আমার সঙ্গে। এদিকে আমাকে ডাক দিলেন মেজর জিয়া। ওকে। ডেকে বললেন, দেখো আমরা যে কজন ডিফেন্সের অফিসার ছিলাম এখানে পার হয়ে আসে, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, আমার ফ্যামিলি আনতে পারেনি। তা আমি বললাম, আপনি কি চান আমাকে বলেন। বলে, তোমাদের সাহায্য দরকার, তোমাদের ঢাকায় যেতে হবে, ঢাকায় গিয়ে আমার ফ্যামিলি খালেদ মোশাররফকে নিয়ে আসতে হবে, খালেদা জিয়াকে। মানে আপনি ওখানে নুরুল ইসলাম শিশু, হ্যাঁ, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হলেন, হ্যাঁ, মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীতে মেজর জেনারেল হলেন, এবং খালেদ দেশের রাষ্ট্রপতি, এবং মেজর জেনারেল খালেদ মোশাররফ, তাদের সাথে দেখা হতো। হ্যাঁ, সেখানে তিনি বললেন যে মেজর জিয়া আপনাকে বললেন হ্যাঁ, যে সকলের ফ্যামিলি চলে এসেছে, হ্যাঁ, কিন্তু ওনার ফ্যামিলি এখনো আসেন নাই, এবং উনি কি সুনির্দিষ্টভাবে আপনার সহযোগিতা ছিলেন ওনার পরিবারকে নিয়ে আসার জন্য? হ্যাঁ। তিনি বললেন যে খালেদা জিয়া তখনও কোথায়, ঢাকায় না চিটাগং না খুলনা?
উনি জানে না, তুমি আমাকে কতগুলো ঠিকানা দিল, হ্যাঁ, উনি জানেন না, উনি তখনও শিওর না। বেশ কয়েকটা ঠিকানা দিলেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিকানা দিলেন, আমি আসলাম। আমার সঙ্গে আসলো এই বুয়েটের এক আর্কিটেক্ট স্টুডেন্ট, কি নাম স্যার? ওর নাম হলো, ও হলো আমাদের জেনারেল নুরুল ইসলাম শিশুর ভাই, আপন ভাই? সানি। হ্যাঁ, সানি, সানি, সানি ডাকনাম। ও আর আমি আসলাম, আমাদের একটা লাঞ্চ নায়ক দেওয়া হচ্ছিল, সে আমাদের গাইড করে, আর আমাদের যেই ডাক্তার সাহেবের বাসায় শেল্টার নিয়েছিলাম উনি আমাদের বর্ডারে নামিয়ে দিয়ে গেলেন। এটা হলো মে মাসের শেষের দিক। গোমতী নদী পার হলাম, পার হয়ে ওই গার্ডের যে আমাদের সঙ্গে ছিল তাদের রাত্রেবেলা তার বাড়িতে শেল্টার নিলাম আমরা। 3 তারিখে ঢাকায় এসে পৌঁছলাম। জুন মাসের? এপ্রিল না, মে মাসের শেষ দিকে আপনারা রওনা দিলেন? জুন মাসের হ্যাঁ, 3 তারিখে। জি 3 তারিখে জি। ঢাকায় পৌঁছালাম। যেই ঠিকানাগুলো মেজর জিয়া দিয়েছিলেন কোনো ঠিকানায় তাকে পাচ্ছি না, খালেদা জিয়াকে পাচ্ছি না। ওকে। লাস্ট একটা বাড়ির ঠিকানা ছিল গুলশান 1 নম্বরে, ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে দারোয়ান ছিল, তো সে দারোয়ান আমাদের বলল উনি কালকে রাত পর্যন্ত ছিলেন, উনি ক্যান্টনমেন্টে চলে গেছে, ব্রিগেডিয়ার জাঞ্জুয়ার কেয়ারে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে কতগুলা এয়ারপোর্ট যেতে কতগুলা বাড়ি পড়ে এখানে, জি জি। তার একটা বাড়িতে খালেদা জিয়া থাকতো। ওকে। তো আমি এখন ক্যান্টনমেন্টে ঢুকতে পারি না, কারণ আমার বাড়ি পাকিস্তান আর্মি অ্যাটাক করেছে। স্টেটমেন্টসে আমার স্টেটমেন্ট উঠিয়ে যাবে। তখন আমি আবার আগরতলায় ফিরে আসলাম। ফিরে এসে জিয়াকে বললাম এই ব্যাপার। আপনি ঢুকতে পারেন নাই? আমি তো ঢুকি নাই, কারণ আমার নাম তো ফ্ল্যাশ, নাম ছবি সবই তো দেওয়া সব আছে। আমার বাড়ি অ্যাটাকড হয়েছে এর ভিতরে। তো আমি সেই জন্য ফিরে আসলাম। এসে জিয়াকে বললাম এই ব্যাপার। জিয়া তারপরে 12টা ছেলেকে পাঠিয়েছিল মুক্তিযোদ্ধা খালেদা জিয়াকে নিয়ে যাবার জন্য এই ক্যান্টনমেন্টের এই বাড়িতে। বুঝতে পেরেছি। তখন খালেদা জিয়া তাদেরকে থ্রেট করেছে, তোমরা যদি না যাও আই উইল কল আর্মি। মাই গড। তখন ওরা চলে আসলো, জিয়াকে সেই ঘটনা বলল। জিয়া তখন আবার 10-12টা ছেলেকে পাঠিয়েছে। এই সেক্টরটা ছিল কর্নেল গাফফারের, যেই সেক্টর দিয়ে ওরা বাংলাদেশে ঢুকতো। ওকে। তো গাফফার বলল আমি আগে 12টা ছেলেকে পাঠিয়েছিলাম, একটা ছেলে বেঁচে এসেছে ইনজিওর্ড অবস্থায়, বাকিগুলা তো মেরে ফেলেছে পাকিস্তানিরা। বলেন কি স্যার? হ্যাঁ, মানে বেগম খালেদা জিয়া ডিড নট কাম ভলেন্টারিলি, ইনস্টেড অফ কামিং হ্যাঁ, যারা তাকে রিট্রিভ করতে গেল, রেস্কিউ, তারা মারা গেল। মারা গেল। একটা ছেলে ইনজিওর্ড অবস্থায় পালিয়ে আসতে পেরেছিল। সে সেই ঘটনাগুলো জিয়াকে বলেছে। জিয়া তারপরে কর্নেল গাফফারকে আবার ইনসিস্ট করছে টু সেন্ড অ্যানাদার গ্রুপ অফ বয়েজ। গফফার বলল ওই দেখেন আমরা লাস্ট ব্যাচে আমাদের অনেক সাফারিং হয়েছে, এগুলো পাঠানো খুব রিস্কি। তবুও জিয়ার ইনসিস্টেন্সে আবার পাঠাইছে।
এবার এই ছেলেগুলো সব ইয়াং পোলাপান, ইউনিভার্সিটির স্টুডেন্টস, ঠিকানায় খুঁজে খুঁজে খালেদা জিয়াকে পেল ইন্টারকনের সুইমিং পুলে। কি বলেন স্যার, রিয়েলি? হ্যাঁ, তারা গেল ইন্টারকন্টিনেন্টালের সুইমিং পুলে, সুইমিং পুলে ওইখানে বসা, বসা না সিটিং, পুলে? সিটিং অন দ্য সুইমিং পুল সাইড। ওকে স্যার। ছেলেগুলা জিয়ার চিঠি দিল, চিঠিটা পড়ল খালেদা জিয়া, তাদের একটা কথাই বলল, তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে না যাও, আই কল পাকিস্তান আর্মি। তখন ছেলেরা বাধ্য চলে আসছে, এসে জিয়াকে সংবাদগুলো দিল। এরপরে স্বাধীনতার পরে জিয়া খালেদা জিয়ার সঙ্গে ভালো ব্যবহার করতো না। সেটা তো আমরা জানি স্যার, সকলেই জানি। তো একদিন জিয়া বঙ্গবন্ধুর বাসায় গেল, সব ডিফেন্স চিফরা যেত। তো বঙ্গবন্ধু তাকে জিজ্ঞেস করলো, নেক্সট টাইম ইউ কাম উইথ ইউর ওয়াইফ। তাই স্যার? তো পরের বার যখন গেল জিয়া, তখন খালেদা জিয়াকে নিয়ে গিয়েছে। আর শেখ হাসিনা আর তার ছোট বোন শেখ রেহানা খালেদের জন্য শাড়ি কিনে নিয়ে এসেছিল। সেই শাড়িটা খালেদা জিয়াকে পরালো, পরিয়ে জিয়া বঙ্গবন্ধুর কাছে দাঁড়িয়েছিল, সেখানে নিয়ে গেল। স্যার এটা কি সবচেয়ে বড় ভুল হইল বোধ হয়, না? ভুল না, ভুলই তো হইল স্যার। আমরা 1975 সালে 15 আগস্টের পরে যে রাজনীতি দেখি, আমরা তো জিয়ার ওই রূপ তো জানতো না কেউ। হ্যাঁ স্যার, ভুল তো হলোই। ভুল হয়েছে, কিন্তু অথবা বেগম খালেদা জিয়া, আপনি জিয়ানোর কথা বাদ দেন স্যার, হ্যাঁ খালেদা জিয়া উনি কিভাবে রিপে করলো স্যার? কি করছেন? 15 আগস্টে ওনার জন্মদিন করেন, কি করেন না করেন? উনি তো এইসব করছেনই। আর আর জিয়াও তাকে খুব ইগনোর করতো বিকজ অফ হিজ অ্যাটাচমেন্ট উইথ ব্রিগেডিয়ার জাঞ্জুয়া। সেইটা তো এবং স্যার আপনি জানেন না স্যার, 1991 সালে উনি তো ক্ষমতায় আসার পরে ব্রিগেডিয়ার জাঞ্জুয়া যখন মারা গেলেন, ওই যে তাকে সংবাদ পাঠিয়েছিল। স্যার আপনার তো জানি, right, সকল স্টেট প্রোটোকল ব্রেক করে তিনি সাধারণত একজন প্রধানমন্ত্রী পাঠান, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে, অথবা খুব বেশি হইলে অথবা সেনা প্রধানকে পাঠানো হয় কিনা আমি জানি না। কিন্তু স্যার একজন মেজর জেনারেল, মানে ওইভাবে যদি ধরেন প্রধানমন্ত্রীর তুলনায়, উনি যে রাষ্ট্রীয় শোক জানালেন, এটা প্রশ্নবিদ্ধ ছিল। এটা ডেফিনেটলি প্রশ্নবিদ্ধ। আর স্যার আমি কথাটা বললাম কেন, হয়তো একটু ক্যান্ডিড বা স্যাটায়ার বলতে পারেন, মানে বঙ্গবন্ধু বা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তাদের দুজনকে মিলিয়ে দিলেন, মহতি একটা উদ্যোগ। সেটা আসলে হয়তো একটা ভুলই ছিল কিনা। শেখ হাসিনা ছিল সাধারণ হাউস ওয়াইফ। হ্যাঁ, উনি বুঝতে পারেন নাই আসলে। উনি বুঝতে পারেননি। এখন খালেদা জিয়াকে নিয়ে আসছে, সাধারণ শাড়ি পরে নিয়ে গেছে। ওরা সেই জন্য শাড়ি আগের থেকে কিনে নিয়ে আসছিল, সেইটা পরাইছে, পরে বঙ্গবন্ধুর কাছে নিয়ে গেছে। তখন বঙ্গবন্ধু তাকে অ্যাকসেপ্ট করছে। ওয়াও ওয়াও, These মানে are the history. দিস ইজ কল রাশেক। এখানে যে সত্য আসে, উন্মোচিত হয়, অন্য কোনো অনুষ্ঠানে সেটা সম্ভব নয়। এবং স্যার আপনি যখন বায়োফ্রার কথা বলছিলেন, হ্যাঁ, আমি আপনাকে একটু থামিয়ে দিয়ে বলতে চেয়েছিলাম যে পৃথিবীর কোনো বর্তমান সত্য অতীত সত্যর থেকে বিচ্ছিন্ন নয়। না, তার মানে বায়োফ্রার যে উদাহরণ, হ্যাঁ, সেই উদাহরণটাকে আপনারা সাথে নিয়েই কিন্তু বাংলাদেশের জন্য কিভাবে যুদ্ধ করবেন হ্যাঁ, সেই কর্মপরিকল্পনা ঠিক করার চেষ্টা করছিলেন। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি একটু আবার ফিরে যেতে পারি
যে বায়োফ্রার যে ধারণা সেই জায়গার থেকে ভারত সরকারকে আপনারা কি প্রস্তাবনা দিলেন, বাংলাদেশ সরকার কোন জায়গা ছিল, এবং সেই জায়গার থেকে কিলো ফ্লাইটের যে বাস্তবতা, একটু কি আমরা সেই জায়গায় যেতে পারি কিনা? আমরা ওই যে খালেদা এই জায়গায় যখন পেলাম না, ফিরে আসলাম আগরতলায়, তখন ওই যে বিএসএফ এর চিফ দিল্লির সঙ্গে যোগাযোগ করে এখন আমাদের বলল যে আগামীকাল এয়ারপোর্টে যেতে হবে। কোথায় যেতে হবে কোনো ডেস্টিনেশন বলে না, কিছু বললো না। কিছু বলে না। তা আমরা রওনা হলাম, এয়ারপোর্টে গেলাম। আমরা জানি না কই যাচ্ছি, যেহেতু আমরা পাইলট টেক অফ করলে বুঝতে পারি কোনখানে। তো প্লেনটা কয়েক ঘন্টা পরে কলকাতায় ল্যান্ড করলো। সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের এক রিপ্রেজেন্টেটিভ ছিল, সে আমাদেরকে আবার ওইখান থেকে নিয়ে আর একটা প্লেনে উঠিয়ে দিল। ডেস্টিনেশন বলছে না তারা। তা আমরা বুঝতেছি কলকাতা থেকে টেক অফ করলো, উত্তর পশ্চিমে যাচ্ছে, নিশ্চয়ই দিল্লি যাচ্ছে। এখন অবশেষে দিল্লিতে ল্যান্ড করলাম রাত্রে 10টার পরে। আপনার সাথে কারা কারা বাঙালির ভিতরে? আমি, ক্যাপ্টেন আলমগীর সত্তার একজন, আর ক্যাপ্টেন উনি কি কম্বাটেন্ট না নন কম্বাটেন্ট? উনি না, উনি ছিল ওই ডাকোটা প্লেনে, আমরা এয়ারলাইন পাইলটটা ছিলাম তো। তো ডাকোটাটা পরে ইন্ডিয়ান এয়ারফোর্স ঢাকা অপারেশনের জন্য ওইটা দেয়নি। আমি ছোট্ট একটা জিনিস একটু মানে আপনার সাথে তুলে ধরতে চাই। দেশের জন্য যে যুদ্ধ করে সে অকুতোভয় সৈনিক, কোনো সন্দেহ নাই। কিন্তু স্যার, এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনাকে আমি আমার একটা আক্ষেপের কথা বলেছিলাম, বলে আপনার হয়তো মনে আছে। সেটা হচ্ছে যে যিনি প্রশিক্ষণপ্রাপ্ত বন্দুক বা মেশিনের সামনে দাঁড়ানোর জন্যে, তিনি বীর শ্রেষ্ঠ হবেন, বীর উত্তম হবেন, বীর প্রতীক হবেন, বীর বিক্রম হবেন, এটাই খুব স্বাভাবিক, কারণ তাতে প্রশিক্ষণ আছে। সে যাদের যুদ্ধ করার প্রশিক্ষণ নাই, তারা যখন দেশ মাতৃকার জন্য দাঁড়িয়ে যায়, তখন তাদের সাহসিকতাকে অন্যভাবে দেখতে হয়, এটাই বাস্তবতা। এটা কেন জিজ্ঞাসা করছি স্যার, অপারেশন কিলো ফ্লাইটে অবশ্যই আমি বিশ্বাস করি যুদ্ধ বৈমানিক হওয়ার বা যুদ্ধ বিমান চালানোর প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজন ছিলেন। কিন্তু আজকের অনুষ্ঠানে আমি বাংলাদেশের নতুন প্রজন্মের সামনে যেটা উপস্থাপন করতে চাই, যে আপনার যেমন কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না, কিন্তু আপনি প্রস্তুত ছিলেন যুদ্ধ করার জন্য, প্রাণ দেওয়ার জন্য। এই জন্য স্যার, কিলো ফ্লাইটের যারাই যেখানে আপনার সাথে ছিলেন, তাদের নামটা একটু যদি সম্ভব হয় স্যার একটু বলবেন, এবং তাদের প্রশিক্ষণের প্রকার প্রকৃতি কেমন ছিল সেটাও বলবেন স্যার। কেউ যদি যুদ্ধ করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকেন সেটাও বলবেন, কেউ যদি একেবারে নিতান্তই বেসামরিক হয়ে থাকে। আমরা ছিলাম 9 জন পাইলট। জি স্যার। কিলো ফ্লাইটের 6 জন আমরা সিভিলিয়ান, 4 জন আমরা এয়ারলাইনের, আর 2 জন ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম আর ক্যাপ্টেন শরফুদ্দিন। জি। এই 6 জন আমরা সিভিলিয়ান, আর 3 জন ছিল এয়ারফোর্সের। তার ভিতরে উইং কমান্ডার সুলতান মাহমুদ, পরবর্তীতে এয়ার চিফ মার্শাল। জি। ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, পরবর্তীতে গ্রুপ ক্যাপ্টেন। ওকে। অ্যান্ড ফ্লাইং অফিসার বদরুল আলম, সে স্কোয়াড্রন লিডার হিসাবে ছিল, ওই যে আপনার পিছনে এই ছবি। এক্স্যাক্টলি স্যার, ইয়েস। আর আপনারা 6 জন? আর আমরা ছিলাম এয়ারলাইন ক্যাপ্টেন 4 জন, আর 2 জন ডিপার্টমেন্ট অফ প্ল্যান প্রোটেকশন। স্যার, অনুগ্রহ করে আপনারা 4 জন যে পাইলট ছিলেন সিভিল এভিয়েশনের, একটু নামগুলো বলবেন। একজন হলো ক্যাপ্টেন আলমগীর সত্তার, জি, বীর প্রতীক, ক্যাপ্টেন খালেক, ক্যাপ্টেন আকরাম, আর আপনি নিজে ক্যাপ্টেন শাহাবুদ্দিন আহমেদ। আর বাকি 2 জনের কথা বললেন স্যার? আর শরফুদ্দিনের কথা বললাম না, বললেন 4 জন বৈমানিক বেসামরিক, আর 2 জন ছিল স্টাফ। ও, একটা হলো ক্যাপ্টেন আকরাম, আর আরেকজন হলো শরফুদ্দিন। এরা হচ্ছে
ডিপার্টমেন্ট অফ প্ল্যান্ট প্রোটেকশনের ওই যে- ওকে, অ্যাট দ্যাট টাইম দে ওয়ার নট ফ্লাইং, হ্যাঁ, বাট তারা পরবর্তীতে এখানে জয়েন করলো। আর আপনারা যেই চারজন ছিলেন অ্যাক্টিভ ডিউটিতে অ্যাজ ক্যাপ্টেন্স, তাদের চারজনের নাম? ক্যাপ্টেন খালেক, আমি, ক্যাপ্টেন মুকিত, ক্যাপ্টেন সত্তার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, দিস ইজ সো ইম্পর্টেন্ট। কল রাশেকের পিছনে লেখা আছে ট্রুথ বি টোল্ড, ট্রুথ বি সেলিব্রেটেড, কল রাশেক। অ্যান্ড দিস ইজ আওয়ার ট্রুথ মেশিন। এই জন্য স্যার আমি সরি, আপনার কথা মাঝে মাঝে ই করছি কেন? সব ওইখানে প্রেজেন্ট আপনার। একদম স্যার, একদম, বাট আপনার মুখ দিয়ে তো আসতে হবে স্যার। ও, দিস ইজ মানে হয় কি স্যার, মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এত গ্লোরিয়াস একটা ফ্যাক্ট, বাট আনফর্চুনেটলি উই হ্যাভ নট ডান এনিথিং মাচ। আমরা ইনভেস্ট করি নেই স্যার। মানে একটা দেশের জাতিসত্তাকে সামনের দিকে চালানোর জন্যে তার পরিচয়টাকে ধরে রাখা বা তার পিছনে যে সত্য ঘটনাগুলো সেগুলো যে প্রকাশিত করা এত জরুরি, সেই জায়গাটা স্যার আমরা মনোনিবেশ করি নেই। আমরা খুব আরামে আছি স্যার। না, এটা কারণ আছে। কারণটা হলো আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে কোনো আধুনিক প্লেন চাইনি, ফাইটার চাইনি, বোম্বার চাইলে এইসব চাইনি। আমরা চেয়েছি এমন কোনো প্লেন দাও যেগুলা বাংলাদেশের বা ইস্ট পাকিস্তানের মাঠে ঘাটে ল্যান্ড করতে পারে। বলেন স্যার প্লিজ, হ্যাঁ, কী ধরনের প্লেন চাইলেন, কী চাইলেন? আমাদের ছোট ছোট প্লেন যেগুলো ট্রেনিং করে, কি নাম স্যার এগুলোর, মানে কি? একটা হলো এলোভেট 3 হেলিকপ্টার দিল ওরা, একটা অটার, এটা কানাডিয়ান, ওই যে আমাদের শস্য খেতে ওষুধ ছড়ায়, ওকে, সেই রকম একটা প্লেন। হ্যাঁ হ্যাঁ, আর একটা যোধপুরের মহারাজার ব্যক্তিগত ডাকোটা DC-3 যোধপুরের মহারাজার ব্যক্তিগত প্লেন, সে উপহার দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে। এটাও তো জানি না স্যার আমরা। হ্যাঁ, যোধপুরের মহারাজার নাতি নাতি আছে স্যার, আইসা একটু সম্মান দেখায় না তা স্যার? জানি না। উনি তার প্লেনটা উপহার দিয়েছে। ওই প্লেনটা এখানে নিয়ে আসছিল, তো আমরা পরে ওইটাতে যুদ্ধে যায়নি। কারণটা হলো ওটা যদি ঢাকায় বম্বিংয়ে আসে, অ্যান্টি এয়ারক্রাফট গানের অ্যাটাকে ওটা ফিরতে পারবে না। তখন ওইটা ফোর্সড হবে, ফোর্স ল্যান্ডিং করার জন্য। আচ্ছা, ওইটা করার সাথে সাথে ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যাড পজিশন। কারেক্ট। সেই জন্যে ওইটাকে জেনারেল ওসমানীকে ডিসপোজ করা হলো। উনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলো ভিজিট করতেন এটা দিয়ে, হ্যাঁ। আর এইদিকে হেলিকপ্টার পাইলট শর্টেজ হয়ে যাওয়ায় আমাকে আবার ওইখান থেকে ডাকোটার থেকে হেলিকপ্টারে পাঠিয়ে দিল। আচ্ছা, হেলিকপ্টার আমি কোনোদিন ফ্লাই করিনি, এই প্রথম। শিখতে হলো। হ্যাঁ, তার মানে স্যার যোধপুরের রাজার যে বিমানটা, উইচ ইজ ডেকোটা 3, DC-3 ডেকোটা, সেটা ব্যবহার হতো আমাদের জেনারেল ওসমানী, তাকে মুভমেন্ট করানোর জন্য বিভিন্ন মুক্তিযোদ্ধাদের রাইট রাইট। পরবর্তীতে আপনি হেলিকপ্টারটা মুভ করা শুরু করলেন। আমাকে হেলিকপ্টারে, বিকজ হেলিকপ্টার পাইলট শর্টেজ, রাইট। একজন আর আক্রমণ করা হলো অটার দিয়ে, হেলিকপ্টারও অ্যাটাক করেছে। ওকে, মানে প্রথম আক্রমণ কোন কোন এয়ারক্রাফট দিয়ে করা হলো? ওই দুইটা দিয়ে? হেলিকপ্টার দিয়ে ঢাকাতে, ওকে, আর ওয়াটার প্লেন দিয়ে চিটাগংয়ে। আমাদের টার্গেট ছিল অ্যাভিয়েশন ফিউল ডাম্প পুড়িয়ে দেওয়া। স্যার এখন অপারেশন কিরো ফ্লাইট একটু বলেন। ওকে, মানে আপনি অটার দিয়ে কি হলো, হেলিকপ্টার দিয়ে কি হলো একটু বলেন। আমাকে হেলিকপ্টারে পাঠিয়ে দেওয়া হলো হেলিকপ্টার পাইলট শর্টেজের জন্য। এর ভিতরে আমাদের সিদ্ধান্ত হলো, তারিখটা ছিল 3 নভেম্বর 1971। আমরা ঢাকায় হেলিকপ্টার দিয়ে অ্যাটাক করব, আর চিটাগং ওয়াটার দিয়ে অ্যাটাক করব। জি, তখন ইন্দিরা গান্ধী গিয়েছিল ফরেন স্টেট হেডদের সাথে দেখা করতে ইউরোপ, নর্থ আমেরিকায়। ইন্দিরা গান্ধী তাদেরকে বুঝালো, দেখো বাংলাদেশ থেকে আমার দেশে অনেক বাঙালি শেল্টার নিয়েছে,
প্রায় 1 কোটির মতো হবে। জি, ইন্ডিয়া এমন কোনো ধনী দেশ না যে এটা অনির্দিষ্টকালের জন্য এটা চালিয়ে যেতে পারবে। তো ওরা রেসপন্স করেছিল, কিন্তু ইন্ডিয়ান ডিফিকাল্টিসগুলো বুঝতে পারছিল, কিন্তু সেরকম সাপোর্ট তারা করেনি। ওকে, আর আমাদের ইতিমধ্যে সিদ্ধান্ত, আমরা 3 নভেম্বর আমরা অ্যাটাক করব ঢাকা এবং চিটাগং। জি, তখন ইন্দিরা গান্ধী একটা মেসেজ পাঠালো, টু হোল্ড দ্য অপারেশন, নট টু অ্যাটাক। তখন আমাদের ভীষণ মন খারাপ, আমরা পাকিস্তানিদের তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো ইন্দিরা গান্ধী ফিরে আসলো। ফিরে আসার পরে আবার সিদ্ধান্ত হলো আমরা অ্যাটাক করব ঢাকা। তো আমাদের হেলিকপ্টারটাকে পজিশন করা হলো শমশেরনগরের উল্টো দিকে ইন্ডিয়ান এয়ারফিল্ড আছে, কৈলা শহর নাম, জি, ওইখানে। আর ওয়াটার প্লেনটা সেটাও রকেট পট এগুলো ফিটেড, মেশিন গান ফিটেড, বম্ব হাত দিয়ে ফেলাবার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মানে বম হাত দিয়ে ফেলবেন? হাত দিয়ে ফেলতে হবে। এগুলো আধুনিক প্লেন না তো। আর হেলিকপ্টারে আমি ছিলাম, আমাদের রকেট পট ছিল 14টা রকেট, ফ্রেঞ্চ মাত্রা রকেট, ওকে, ওটারও তাই। আর মেশিন গান ছিল একটা, এই দিয়ে আমরা কাউন্টার করব। তো 3rd ডিসেম্বর নাইট ইন্দিরা গান্ধী গিয়েছিলেন কলকাতায় এক মিটিংয়ে, জনসভায়। জি, তখন ইন্দিরা গান্ধীর কাছে খবর আসলো যে পাকিস্তান হ্যাজ অ্যাটাকড ওয়েস্টার্ন বর্ডার অফ ইন্ডিয়া। তখন ইন্দিরা গান্ধী ওই মিটিং থেকে চলে গেলেন দিল্লি, ওকে, এবং সিদ্ধার্থ শঙ্কর রায় ছিল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, তাকে নিয়ে গেলেন তার সঙ্গে। জি, তো দিল্লি পৌঁছে যখন ইন্দিরা গান্ধী পাকিস্তানের এগেনস্টে ওয়ার ডিক্লেয়ার করতে যাবেন, তখন ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ প্রতাপ চন্দ্র লাল উনি বললেন, অনারেবল প্রাইম মিনিস্টার, ইউ হ্যাভ টু ডিলে দ্য অ্যাটাক। তো ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করলো কেন? তখন বলল যে বাংলাদেশ এয়ারফোর্স ইজ গোয়িং টু ঢাকা অ্যান্ড চিটাগং। 12টা 1 মিনিটে ঢাকায় অ্যাটাক করবে, আর 12টা 10 মিনিটে চিটাগং অ্যাটাক করবে। আপনি এই অ্যাটাকের পরে ডিক্লেয়ার ওয়ার এগেনস্ট পাকিস্তান। পাকিস্তান, তাহলে উই ক্যান ক্যাচ পাকিস্তান আনপ্রিপেয়ার্ড ওয়ে। সেইভাবেই হলো। আমরা ফিউল ডাম্প পুরালাম গোদনাইলে, অ্যাভিয়েশন ফিউল ডাম্প আছে, যেটা পাকিস্তান এয়ারফোর্স ফিউল নিয়ে আমাদেরকে হত্যা করে। হ্যাঁ, গোদনাইল, হ্যাঁ, আর চিটংয়ে এয়ারপোর্টের কাছে অ্যাভিয়েশন ফিউল ডাম্প আছে। জি, এই দুইটা উড়িয়ে দেওয়া হলো, যার জন্যে পাকিস্তান এয়ারফোর্স 3 তারিখ রাত্রে অ্যাটাক করলো। আমরা বাই 5th অফ ডিসেম্বর পাকিস্তান এয়ারফোর্স আর উঠতে পারে না। বাংলার আকাশ সবচেয়ে প্রথম মুক্ত হলো 5th অফ ডিসেম্বর 1971। থ্যাংক ইউ। কিন্তু স্যার, আপনারা যে ভারতের ওই দুর্গম অঞ্চল থেকে উড়ে গেলেন, হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, অর্ডারের জন্য কি
পাকা রানওয়ে ছিল নাকি স্যার? না, ওই এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা রানওয়ে। মানে ওই লাল সুরকির রানওয়ে ছিল নাকি? না, এমনি নর্মাল রানওয়ে ছিল, হ্যাঁ, বাট ওগুলো ওই ওরা ইউজ করতো নিজেদের জন্যে। ওকে, শিডিউল ফ্লাইট টাইট ওরকম ছিল একটা না। চলতো। তারপর ফ্লাই করে গেলেন, তাই না? আমরা ফ্লাই করে তো গেলাম। স্যার এভিনিক্স কি ছিল, মানে কিভাবে আপনারা জায়গা খুঁজে পেলেন? ওগুলো আমরা আমাদের স্টাডি করে যেতে হয়, সুতরাং মানে কোনো রাডার টাডার কিছু ছিল না? না না না, নাথিং। স্যার ওইটা বলেন স্যার, এটা তো আমার ছেলে মেয়ে জানা দরকার স্যার। আমাদের এটা হলো কনভেনশনাল এয়ারক্রাফট, এখানে মডার্ন এয়ারক্রাফটের কিছুই নাই এতে। একটা কম্পাস। আপনার সন্তান তো ক্যাপ্টেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ? তো ধরেন স্যার, মানে আপনার সন্তান ক্যাপ্টেন, ধরেন আমার কোনো ভাই ক্যাপ্টেন হলো না, হ্যাঁ। আজকের দিনে তাদেরকে যদি বলা হয় যে ওই বিমানগুলা তোমরা উড়াও, সাথে কিছু টাকাও যদি দেওয়া হয়, তারা কি বলবে? মাপও চাই, দোয়াও চাই, উড়াবো না, এই তো? ওদের- মানে বাস্তবতা কি স্যার? ট্রেনিং ট্রেনিং না হলে পরে পারবে না, পারবে না। হ্যাঁ, কোনোভাবেই পারবে না। ট্রেনিং আর বোধহয় দেশপ্রেম না স্যার নাকি? দেশপ্রেম না, ট্রেনিং হলে করা যায়? ইফ ই কোয়ালিফাইস, আমার মতো যদি মানে সাধারণ লোক যদি ফ্লাই করতে পারে, ওরা পারবে না কেন? No, but sir, come on. From India, you're flying an otter, or for that matter, the helicopter, হ্যাঁ, up to Bangladesh. It's not a mean distance. না, ইটস ভেরি রিস্কি। Exactly, that's what I'm trying আমরা to say. আমরা কখনোই 200 ফিট 250 ফিটের উপরে উঠতে পারতাম না, Because of the radar, বিকজ অফ পাকিস্তানি রেডার। right? দে উইল আইডেন্টিফাই অ্যান্ড দে উইল কিল আস। Sir, modern day air combat, এখনো the theory is that you have to fly under the radar, right? তো আপনি স্যার 1971 সালে মরা 2 এয়ারক্রাফট নিয়ে you are flying under the radar and you don't even have a modern avionics. কোথায় কোন টাওয়ার আছে, কোথায় কোন গাছ আছে, কোথায় কোন you have nothing. So বাংলাদেশ তো আমার, আপনি যত আরামে বলতেছেন ব্যাপারটা তো এটা ওরকম তো না। আমাদের দেশ, এই জায়গা তো আমরা চিনি। আপনি চিনেন স্যার, নিশ্চয়ই চিনেন। পাকিস্তানিরা চিনতো না, পাকিস্তানিরা পাকিস্তান চিনত না, বাট আপনিও স্যার কি এত চিনতেন যে দুর্গম ভারত থেকে একেবারে গোদনাইল পর্যন্ত, দুর্গম ভারত থেকে একেবারে চট্টগ্রামের বিমানবন্দর? নো। হ্যাঁ, আমরা ওই ওই ইয়ের থেকে নাগাল্যান্ড থেকে আমরা প্রথমে গেলাম একটা ইন্ডিয়ান এয়ারপোর্ট, ওই শমশেরনগরের কাছে, ওইটাকে আমরা বেস বানিয়েছিলাম। জি। ওইখান থেকে আমাদের অপারেশনগুলো হতো। ওইখান থেকে ঢাকাও বেশি দূরে না, চিটাগং ঘন্টা 2-1-2.5। মানে আপনি বিনয়ী মানুষ তো স্যার, এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমার কাছে কেন জানি মনে হয় যে আল্লাহর রহমত, দেশপ্রেম, প্রশিক্ষণ সব কিছু মিলিয়ে এই জাদুটা হয়েছে। আমাদের সবচেয়ে হলো পাকিস্তানিদের নিষ্ঠুরতা। এরা যে তা আসল কথা বলে ফেলছেন স্যার এখন। হ্যাঁ, যেটা আমাদের জনগণের প্রতি তারা করেছিল, 30 লক্ষ লোক মেরে ফেলেছিল তারা এই মুক্তিযুদ্ধের। সেগুলো তো আমাদের প্রতিশোধ নিতে হবে। সেই জন্য আমাদের মরণের ভয় ছিল না। এটাই 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 আমি বলতে চাচ্ছিলাম। তো স্যার যখন গেলেন আক্রমণ করতে, হ্যাঁ, হ্যাঁ, একটু বলেন তো স্যার, যখন কোথায় ফায়ার করবেন, কি করবেন, করার পরে কি হলো? না, আমাদের তো আমাদের প্রোগ্রাম করা, আমরা 200-250 ফিটের উপরে উঠতে পারবো না, হাই টেনশন ওয়্যারে হিট করতে পারে, সব দেখে ঠেকে আমাদের এগোতে হচ্ছে। তো গোদনাইলে আক্রমণ করা হলো, ওই ব্লো আপ দ্য ফিউল ডাম। এগুলোর অ্যাডভান্টেজটা হলো পাকিস্তান এয়ারফোর্স 48 আওয়ার্সের ভিতরে গ্রাউন্ডেড। ওকে, বাংলার আকাশ সবচেয়ে প্রথম স্বাধীন হলো 5ই ডিসেম্বর 1971। আলহামদুলিল্লাহ। পাকিস্তান এয়ারফোর্সের কোনো প্লেন ছিল না, ওই তখন আমরা আর ইন্ডিয়ান এয়ারফোর্স আমরা এই অপারেশনগুলো চালিয়েছি। তো এইভাবেই চলছিল। এরপরে আমাদের বেজ করা হলো ওই যে কৈলা শহরের কথা বললাম,
ওইখান থেকে আমরা সিলেটে যেতাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ঢাকার পূর্ব দিকে, এগুলো আমরা আক্রমণ করতাম। তো একদিন, তারিখটা ছিল 6 তারিখ রাত্রে, ইন্ডিয়ান আর্মি চিফ, মানেকশো না, উনি ছিল ইস্টার্ন কমান্ডের, উনি আমাদের ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, দেখো সিলেটে ইন্ডিয়ান আর্মি পজিশন হয়েছে, ঢুকতে পারছে না, মুক্তিযোদ্ধারাও আগাতে পারছে না, তো তোমাদের যেতে হবে সিলেট এয়ারপোর্টটা দেখে আমাদের অবজারভেশন দেবা। 7 তারিখ মর্নিং 6টা বাজে সিলেট এয়ারপোর্টে আমরা ল্যান্ড করতে যাচ্ছি, ওইখানে প্লেনগুলো থাকে ওই সব জায়গায়। যে টাচ ডাউন করতে যাব তখন ওই বাংকার থেকে স্টার্টেড ফায়ারিং অন আস। ওকে। পাকিস্তান আর্মি, আমাদের 15-20টা বুলেট হিট হয়েছে, আমাদের লাগেনি লাকিলি। আমরা আমাদের রকেট অ্যাটাক করে ওদের কিছু ক্ষতি সাধন করে আমরা চলে আসলাম। এখন ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের যে চিফ ছিল তাকে এসে বললাম এই ব্যাপার, সিলেট এয়ারপোর্ট ইজ আন্ডার পাকিস্তানি কন্ট্রোল, আর শহরের চারদিকে ওই ইন্ডিয়ান আর্মি মুক্তিযোদ্ধারা অপেক্ষা করতেছে, ঢুকতে পারতেছে না। তখন দে চেঞ্জ দ্য প্ল্যান, ওই পাকিস্তানিদের আক্রমণ করা শুরু করলো। 9 তারিখের ভিতরে সিলেট ওয়াজ ফ্রি। তখন আমাদের আর এই সাইডে আমাদের আর প্রয়োজন রইল না, তখন আমাদের বেস করে দিল আগরতলা। ওকে। আমরা শিফট করে আগরতলায় চলে আসলাম। এখন ওই ঢাকার আশেপাশে আমরা আমাদের পাকিস্তানি কনভয় টনভয় অ্যাটাক করতে হয়। তারপরে একটা কনভয়কে অ্যাটাক করতে গিয়ে আমাদের প্রত্যেকটা ফ্লাইট, তখন কনভয়গুলোকে অ্যাটাক করলেন? কনভয়গুলোকে আমরা অ্যাটাক করতাম যাতে পাকিস্তানরা স্প্লিট করে যায়। কারেক্ট, হ্যাঁ। ওই কারণে। তো এরপরে আমরা অপারেশন চালাচ্ছি এইভাবে। এগারো তারিখে হঠাৎ ওই যেহেতু ভৈরব ব্রিজটা পাকিস্তানিরা উড়িয়ে দিয়েছিল, ইন্ডিয়ান আর্মি আর অন রোড পার হতে পারছে না, তখন তার হেলিকপ্টারে অপারেশন করতে হবে ট্রুপস নিয়ে। তো ওরা বললো যে আমরা নরসিংদীর সাউথে এই ট্রুপস নামাবো, আর বাংলাদেশ এয়ারফোর্স আমাদের প্রোটেকশন দেবে, যাতে পাকিস্তান কনভয় যদি আসে ওগুলোকে কাউন্টার করা। আমরা তাই করছি। নরসিংদীর সাউথে রায়পুরা বলে একটা জায়গা আছে, ওইখানে ইন্ডিয়ান হেলিকপ্টারে ট্রুপস নামাচ্ছে, গ্রামের লোক এসে সবাইকে জড়াজড়ি করতেছে, আনন্দ করতেছে। রাজউদ্দিন রাজুর এলাকা, মানে এমপি মহোদয়। হ্যাঁ। তো আমরা উপরে আমরা হোল্ড করছি, হঠাৎ দেখি নরসিংদী থেকে বিরাট কনভয় আসতেছে টু অ্যাটাক দ্য হেলিকপ্টার্স। সঙ্গে সঙ্গে আমরা আমাদের হেলিকপ্টার নিয়ে ওই অ্যাটাক দ্য কনভয়, আমাদের 14টা রকেট ছিল, 14টা দিয়ে ওই ব্লু অফ দ্য কনভয়। তখন আর পাকিস্তানিদের আর কোনো কন্ট্রোল নাই, তখন ইন্ডিয়ানরা নিশ্চিন্তে শূন্য নামিয়ে দে মেড দেয়ার প্রিপারেশন টু গো টু ঢাকা। ঢাকাতে এখন ঘিরে ফেলবে। স্যার, অকুত ভয়, অনন্য অভিজ্ঞতা এবং যে ঘটনা পরিক্রমা, যদি আমায় এইভাবে বলতে হয় যে এই স্টোরি টেলিং ইটস রেয়ার।
সবার শোনার সৌভাগ্য হয় না। এবং আপনার আজকের 1971 সালে স্বাধীনতা যুদ্ধের যে ঘটনাগুলো আপনি বললেন, আমরা খুব সৌভাগ্যবান, তাকে আমরা ধরে রাখলাম এটা আমাদের দায়িত্ব ছিল, এবং এটা 1000 বছর থাকবে। এটা আমাদের দায়িত্ব ছিল বাংলাদেশের জনগণকে পাকিস্তানি সামরিক জান্তার কাছ থেকে উদ্ধার করা। থ্যাংক ইউ। ওইটা করতে পেরেছি। Thank you. আরেকটা ঘটনা বলি, 16 তারিখ 15 তারিখ রাত্রে জেনারেল ওসমানী আসলেন আগরতলায়। উনি কুমিল্লা যাবেন, কুমিল্লা শহর মুক্ত, এয়ারপোর্টও মুক্ত, ক্যান্টনমেন্টটা পাকিস্তানিদের আন্ডারে। তা আমাদের হেলিকপ্টারে করে ওনাকে নিয়ে গেলাম কুমিল্লাতে, শহরে গেলাম, ডিসি সবাই এসেছিল। জেনারেল ওসমানী তার আলাপ আলোচনা করলেন, করে তখনও পাকিস্তান সারেন্ডার করেনি, প্রায় দুপুর 12টা-1টা বাজে। তখন জেনারেল ওসমানী বলল যে লেটস গো ব্যাক নাও। ওকে। যখন আগরতলায় আমরা ল্যান্ড করছি তখন বাজে 3টা মতো হবে। তখন শুনলাম পাকিস্তানি রেডি টু সারেন্ডার। তখন সুলতান মাহমুদ, আমি জেনারেল ওসমানের কাছে গেলাম, বললাম আমরা সারেন্ডার সেরেমনিতে যোগদান করতে চাচ্ছি, আপনিও আমাদের সঙ্গে চলেন। জেনারেল ওসমানী বলল যে ওনার সঙ্গে কর্নেল, তখন জেনারেল রব ছিলেন, জি স্যার। জেনারেল রব জেনারেল ওসমানের সঙ্গে ছিলেন। তারা সিলেট যাবে বিশেষ কারণে। তো তারা সিলেট রওনা হয়ে গেল। আর আমরা সুলতান মাহমুদ, আমরা বাকি যে কয়জন পাইলট ছিলাম, 5-6 জন পাইলট, হেলিকপ্টারে করে ঢাকায় চলে আসলাম। ঢাকায় যখন রেস কোর্সে ল্যান্ড করতে যাব তখন অলরেডি সারেন্ডার সেরেমনি ইজ ওভার। তখন আমরা তেজগাঁয়ে ল্যান্ড করলাম, তখনও পাকিস্তান আর্মি তেজগাঁ এয়ারপোর্টে। আমরা তেজগাঁয়ে ল্যান্ড করার পরে ওই জেনারেল সিং নিয়াজিকে সারেন্ডার অবস্থায় নিয়ে আসলেন, জগজিৎ সিং অরোরা, জি। উনি নিয়ে আসলেন তেজগাঁ এয়ারপোর্টে। তা আমরা আমাদের সঙ্গে হ্যান্ডশেক করলেন। নিয়াজি তার হাত বাড়াইছিল, আমরা তার সঙ্গে হ্যান্ডশেক করিনি, উই রিফিউজড। কারণ অত নিষ্ঠুর লোক যে আমাদের জনগণকে হত্যা করছে, তার সঙ্গে হ্যান্ডশেক করা কোনোভাবেই যায় না। স্যার, আমার ছোট ছোট কয়েকটা প্রশ্ন আছে। আপনাদের বিমান বাহিনীর অন্যতম একজন মুক্তিযোদ্ধা, অস্বীকার করার কোনো সুযোগ নাই, একে খন্দকার, হ্যাঁ, বীরুত্তম। ওনার 1971 সালের ভূমিকা নিঃসন্দেহে আমাদেরকে প্রেরণা জাগায়, কিন্তু ওনার রাজনৈতিক জীবনের শেষে তার একটি কথার মধ্য দিয়ে আমরা ব্যথিত, আমি ব্যথিত। আমি তো আওয়ামী লীগের একেবারেই রেজিমেন্টের একজন কর্মী, কিন্তু এই অনুষ্ঠানটা ইটস নট পলিটিক্যাল অ্যাট অল, ইটস অ্যাবাউট দ্য ফ্যাক্ট। এবং আপনি একজন মুক্তিযোদ্ধা, শুরুতে যা শেষও তাই। সেই জায়গা থেকে আমি জানতে চাই যে উনি যে এই কথাটা বলে জাতির মাঝে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন, এটা সম্বন্ধে আপনার কি অভিমত? এখন উনি তো সরাসরি যুদ্ধে ছিলেন না, ওকে। উনি ছিলেন ডেপুটি ডিফেন্স অ্যাডভাইজার, সরকারের সঙ্গে ছিলেন। সেই জন্যে হয়তো অনেক কিছু উনি
খেয়াল করতে পারবেন না। তবে বাংলাদেশ এয়ারফোর্স গঠনে তার অনেক অবদান আছে খন্দকার সাহেবের। কিন্তু যুদ্ধে ছিলেন না সরাসরি, না না, উনি তো মানে সাংগঠনিক ছিলেন, উনি সরকারের সঙ্গেই ওই কলকাতায় অবস্থান অফিস- করতেন। আমাদের প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ আর ওনারা দুইজনে কিন্তু দৌড়দৌড়ি করে এয়ারফোর্সটা ফরমেশন করেছিল। কিন্তু উনি যুদ্ধে ছিলেন না। না না, উনি যুদ্ধে ছিলেন না। উনি এসছেন আমাদের দিমাপুরে, নাগাল্যান্ডের দিমাপুরে এসছেন, এসে সাক্ষাৎ করে গেছেন, কিন্তু এমনি সরাসরি যুদ্ধে ছিলেন না উনি। স্যার, 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে বক্তব্য, হ্যাঁ এবং আপনি কিন্তু এই অনুষ্ঠানের আগেও আমাকে বলেছেন যে 1966 সালের 6 দফা দাবির পরে আপনারা যারা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অর্থাৎ পিআইএতে ছিলেন, এরকম বেশ কয়েকজন বেসামরিক পাইলট, Pilot, বৈমানিক, আপনারা সিদ্ধান্ত নিলেন যে না, আপনারা একটা সেপারেট একটা অর্গানাইজেশন দ্বারা করতে চান, এবং পরবর্তীতে 7ই মার্চের বক্তব্যও তো আপনারা শুনেছেন। আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের মনে অনেক দুঃখ আছে, বুঝলেন? আমরা তো we want to feel proud, we want to be part of a country or a nation where there is only one story about our identity. আমাদের পরিচয়ের ব্যাপারে তো 10টা গল্প থাকতে পারে না। তো একে খন্দকার সাহেব যখন বললেন যে বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন, এটা আমি নিতে পারি না, আমি কোথাও খুঁজে পাইনি। না 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 কারণ আমার বাবাও সেই বক্তব্য শুনতে গেছেন। না, আমরা তো মাঠে ছিলাম তো। আমি স্যার এইটাই আমি শুনতে, আপনি আপনার জায়গাটা বলেন। হ্যাঁ, উনি জয় বাংলা বলেছেন, জয় পাকিস্তান বলেননি। আমরা তো প্রেজেন্ট ওইখানটাতে, আমি এদের লেট ক্যাপ্টেন আকরাম, আমরা ওই যে কজন যুদ্ধে গেছিলাম বেশিরভাগই ওইখানে ছিলাম। ছিলেন স্যার? হ্যাঁ, কিন্তু উনি জয় বাংলা বলেছেন। স্যার, ইতিহাসের জন্য একবার বলে দেন স্যার, যে এয়ার ভাইস মার্শাল একে খন্দকার যে কথাটা বললেন, ওনার নামটা উল্লেখ করে বলেন স্যার। আপনারা কি শুনছেন এটা একটু বলে দেন স্যার, এটা আমরা ধরে রাখতে চাই স্যার। হ্যাঁ, আমরা রেস করছেন ময়দানে, তার আগেই তো বঙ্গবন্ধু 5 তারিখে আমাদের বলে দিল তোদের দেশ স্বাধীন হয়ে যাবে। আপনাকে বলে দিল, রাইট স্যার? হ্যাঁ, Yes, sir. ওইটা কিন্তু সবাইকে না, না, আমাকে বলে দিল। 7 তারিখের বক্তৃতায় উনি বাঙালি জাতিকে বলে দিলেন তোমাদের কি করণীয়, কিভাবে পরিকল্পনা করবা, কিভাবে প্রতিরোধ করবা, সব বলে দিল। সুতরাং আর এখানে তো সংশয় থাকার কোনো কথাই নেই। কিন্তু স্যার ওই যে খন্দকার সাহেবের কথা, আসলে এনরা তো ডিফেন্সে ছিল, ওই সাধারণ বাঙালিদের মতো ফিলিংগুলো থাকে না অনেক সময়, সেটাও হতে পারে। কোথা থেকে পাইলো স্যার জয় পাকিস্তান? না, জয় পাকিস্তান কখনোই বলে না। পাইলো কোথেকে স্যার? না না, ওইটা কেউ লেখা দিয়েছে এবং সেটাই পড়েছে। উনি 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 কি বুঝে স্যার? উনি যে একটা মুক্তিযুদ্ধে গেল, উনি সংগঠক ছিল, আপনি বললেন উনি যুদ্ধ উনি করেন নাই। হ্যাঁ, উনি অনেক কষ্ট করে গেছে তো। হ্যাঁ, কিন্তু স্যার ছুরিটা কাদের মারলো স্যার? আমাদেরকে মারলো। হ্যাঁ, সবাই, আমাদের দেশ। সবাইকে, বাঙালি জাতিকে। বাঙালির ছুরি মারলো স্যার। Sure. I don't understand this. এগুলা এখানকার চিন্তাধারা অনেক সময় বাস্তব হয় না, সেই জন্যে এটা হয়ে গেছে, It hurts us. তাই না? খুব কষ্ট দেয় স্যার। স্বাভাবিক। একটা তো কনভিকশন, এবং আপনারা বেঁচে আছেন, আপনারা তো সত্য যেটা বলে যাচ্ছেন, এবং এই অনুষ্ঠানের মাঝামাঝি একটা জায়গায় যে কথাটা বললাম না স্যার, যে সত্য কখনো বিচ্ছিন্ন হয় না। যেরকম বঙ্গবন্ধুকে ওই যে আমি 75-এর জুলাই মাসে ওই যে খাদ্যদ্রব্যের দাম বাড়ছে, জি স্যার। এগুলো আমি সহ্য করতে পারছিলাম না। আমার পিছনে সবসময় একটা চিন্তাধারা আসতো, এরা কেউ শত্রুতা করছে এবং বাংলাদেশটা যাতে না থাকে সেই জন্যে।
ওই জন্যে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। আচ্ছা, তাকে বললাম যে আপনি কি কোনো খবর পান যে দেশের কি অবস্থা হচ্ছে, এগুলো আপনার দেখা ভীষণ প্রয়োজন। আর আপনি যদি এগুলা আগ্রহ না দেখান, ইউ আর গোয়িং টু বি কিলড। রাইট স্যার, এটা বললেন। হ্যাঁ, উনি উনি থমকে গেল, থমকে গিয়ে তারপরে বলল, না রে, আমার দেশের লোক খুব ভালো, ওরা আমার মারবে না। আমি বললাম, না, এগুলো আপনি চিন্তা করেন না, কিন্তু আপনি এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি এগুলো দেখেন। সেই আমার শেষ দেখা। এরপরে আর দেখা হলো না। তারপরে তো 15 দিন পরেই চলে গেল উনি। স্যার, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, দেশটা তো স্বাধীন করলেন, আপনার উপলব্ধি, অনুভূতি আজকের দিনে কি? দেশটা স্বাধীন হয়েছে, ভালোভাবেই চলছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে এটা উল্টো দিকে যাচ্ছিল। এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না, হয় পাকিস্তানে একটা স্টেট হইতো বা একটা প্রো পাকিস্তানি কিছু এটা হইতো। হাসিনা শেষ পর্যন্ত আসাতে আমাদের সেই জিনিসগুলা বন্ধ হয়েছে। স্যার, জাতির জনককে হত্যা করলো, প্রতিবাদ কোথায় স্যার? প্রতিরোধ কোথায়? এখন প্রতিরোধ হাসিনা হাসিনা না, নেতৃত্ব বটেই, আমাদের নেতৃত্ব আছে, আপনি আছেন না। আমার প্রশ্ন হচ্ছে যে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তখন আপনি ঢাকায় ছিলেন। আমি ঢাকায় ছিলাম। তখন পুরা জাতি, এই জাতিসত্তার পক্ষ থেকে এত বড় একটা অন্যায়, এর বিরুদ্ধে যে প্রতিবাদ, প্রতিরোধ হওয়ার কথা। ওই যে আমি আমি তো তাকে এই বঙ্গবন্ধুকে বললাম, দেশে কি অবস্থা হচ্ছে, আপনার কাছে কোনো খবর আসে কি না আপনার সোর্সেসের থ্রুতে? না হলে আপনি কেয়ারফুল না হলে ইউ আর গোয়িং টু বি কিলড। এগুলো আপনি ভাবতে শুরু করেন। উনি প্রথমে থমকে গিয়েছিল, তারপরে বললেন, না রে, আমাদের দেশের লোক খুব ভালো। আমরা কি ভালো তো থাকবে না? এই আমার শেষ দেখা। তারপরে চলে আসলাম, এরপরে উনিই চলে গেল। তা আমাদের ভাগ্য ভালো এখন হাসিনা আসাতে, নয়তো এই দেশটা খারাপের দিকে। একদম একদম স্যার। আপনার ছোট কোনো চাওয়া, কোনো আশা, কোনো স্বপ্ন কিছু বলতে চান স্যার? সব শেষে আমি চাই এই দেশের সাধারণ লোকরা ভালো থাকুক, তাহলে দেশের শান্তি আসবে এবং দেশের মানুষ ভালো থাকবে। আমি এই সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই, সেই প্রতীক্ষায় রয়েছি আমি। ইনশাল্লাহ আপনার স্বপ্ন সত্য হবে। থ্যাংক ইউ। আমরা আপনার সাথে আছি স্যার। থ্যাংক ইউ। আপনি আজকে আমাদের অনুষ্ঠানে অনেক কষ্ট করে এসেছেন, অনেক সময় ধরে আছেন। ইটস এ গ্রেট প্লেজার, অ্যান অনার অ্যান্ড এ প্রিভিলেজ, অনেক সম্মানের ব্যাপার আমার জন্যে। আমি আশা করি আপনার সাথে আরও অনেকবার, বহুবার বিভিন্ন বিষয়ে আমাদের আলাপ হবে। ঠিক। এবং আপনার একটা সংগঠন আছে, যে সংগঠনটা বাংলাদেশের খেতাবপ্রাপ্ত যারা মুক্তিযোদ্ধা তাদের স্বার্থ এবং তাদের যে মতামত দেশের ব্যাপারে সেটাকে দেখভাল করে। আমরা আশা করি কল রাশেকে আগামী দিনে একটা পর্ব আপনার সাথে যারা সহযোদ্ধা আছেন তাদের সকলকে নিয়ে আমরা করতে পারবো। তো আমার আসলে দেওয়ার খুব বেশি কিছু নাই। আমি আজকে আমরা তো একেবারে মেঠো রাজনৈতিক কর্মী স্যার, আপনি বসেন স্যার, কোনো অসুবিধা নেই। সেই জায়গার থেকে আমার বাড়ি রংপুর, মিঠাপুকুর, সেখানে যাওয়া আসা হয়। আর মাঝে মাঝে গণমাধ্যমের বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা বলি। তো সেই চিন্তা ভাবনার জায়গা থেকে
আমার নিজের কিছু লেখনী আছে, আমি কিছু বই লিখেছি, এবং বিএনপি জামাত ইসলামের যেই নাশকতা তার বিরুদ্ধে আমি একটা ডকুমেন্টারিও 2014 সালে আমেরিকায় প্রকাশ করেছিলাম, যেটা প্রায় 17 লক্ষ মানুষ দেখেছিল। ইটস এ ডকুমেন্টারি, সো 17 লক্ষ মানুষ বেশ আমরা ধরে নিতেই পারি ভালো ভালো সংখ্যা। ডেফিনেটলি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন যেই রাষ্ট্রদূত ছিলেন, তিনি কেন জানি সামহাও হি ওয়াজ কনসাল্টিং উইথ দ্য লিডার্স অফ জামাতে ইসলামী, যেটা আমাদের কাছে খুব একটা গ্রহণযোগ্য মনে হয় নাই। এবং আপনি জানবেন যে এই নির্বাচন এর আগেও আমরা একটা কথা তুলেছিলাম, সেটা হচ্ছে যে দিনের শেষে বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আপনারা যেমন যুদ্ধ করেছেন, 30 লক্ষ শহীদ হয়েছেন, আমাদের 2.5 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছেন, ঠিক একই সাথে ভারতীয় মিত্র বাহিনী তাদের হাজার হাজার সৈনিক রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। তো যদি আমরা ধরে নিই যে অ্যাক্সিস ফোর্স, অর্থাৎ আমাদের বিরুদ্ধে চালন করেছিল পশ্চিম পাকিস্তানের সেই হানাদার বাহিনী, নিয়মিত সামরিক বাহিনী, এবং তার সাথে ছিল রাজাকার আল বদর আল শামস, তাহলে কোনো ভারতীয় সৈন্য অথবা কোনো বাঙালি মুক্তিযোদ্ধার হত্যার পিছনে যে অস্ত্র বা যে গুলি ব্যবহৃত হয়েছিল, সেটা হয় নিয়মিত পশ্চিমা পাকিস্তানি বাহিনীর অথবা তাদেরই সহযোগী যারা ছিলেন রাজাকার আল বদর তারা। সুতরাং কোনো দেশ যখন জেনে শুনে সেই রাজাকার আল বদর আল শামসদের যে সংগঠন জামাত ইসলামী তাদের সাথে বৈঠক করার চেষ্টা করে গণতন্ত্রের নামে, তার মানে তারা একই সাথে বাংলাদেশের বাঙালিকে হত্যা করার জায়গাটাকে যেমন উপেক্ষা করছে, ঠিক একইভাবে আমার মিত্র দেশ ভারতের মিত্রবাহিনী যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকেও উপেক্ষা করছেন। এই কথা তুলেই কিন্তু আসলে আমি ডকুমেন্টারিটা তৈরি করেছিলাম। এবং স্যার আজকে ইটস মাই গ্রেট প্লেজার, আমি আপনাকে এটা উপহার দেব, বাট আমি জাস্ট আমার দর্শকদেরকে শোনাতে চাই আমি কি লিখেছি বইটা। আমি এই জায়গায় লিখেছি, বীর উত্তম শাহাবুদ্দিন আহমেদ, আপনার স্বাধীন করা বাংলাদেশ আমি বিশ্বাস করি, জয় বাংলা, রাশেক রহমান। জয় বাংলা। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের তো পডকাস্টের স্টুডিও, হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক লিমিটেশন আছে, হেডফোন থাকে, তো অনেক ধন্যবাদ। নিয়ে নাও। ও না না, ইটস ওকে স্যার, আপনি পাশে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পূর্ব। হ্যাঁ, পড়তেও পারেন, পাশেও রাখতে পারেন, অসুবিধা নেই। আমরা জাস্ট প্রোগ্রামটা শেষ করে দেবো আর কি। ও আচ্ছা আচ্ছা সরি সরি সরি। তো অনেক ধন্যবাদ। আজকে একটা ওয়ান্ডারফুল প্রোগ্রাম হয়েছে বলে আমরা মনে করি। আমি আশা করি আপনার বেশি কষ্ট আমরা দিই নেই স্যার। আপনি আমার তো কষ্টই দেন নেই, বরঞ্চ আমি যে কষ্ট দিলাম আপনাকে, আপনার সেইটার কিভাবে আমি সেটা দুঃখ প্রকাশ করেও শেষ করতে পারি। কষ্ট কোথায় দিলেন স্যার? আপনি তো আমাদের যা শুনতে চাইলাম সব শুনলাম স্যার। বাট যতবারই আপনার সাথে দেখা হয়েছে স্যার, আপনি সবসময় আমাকে খুব অ্যাডমায়ার করছেন। আমার একটা খুব শখ, একদিন আপনার সাথে একটু বসে লাঞ্চ বা ডিনার করবো। আজকে অনুষ্ঠানে সময় দিলেন, ঠিক আছে। সত্যি করতে সম্মানিত বোধ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ওকে। কল রাশেকের হাজারো লক্ষ দর্শক শ্রোতা, বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউনের লক্ষ দর্শক শ্রোতা এবং লিঙ্ক 3 সহযোগিতায় আমরা যে ক্ষমতায়িত আজ, সেই জায়গা থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনারা আজ আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং ট্রুলি ইট ওয়াজ এ মেসমারাইজিং এপিসোড অফ কল রাশেক। ধন্যবাদ, দেখা হবে আগামী সপ্তাহে